আমরা জমিতে বীজ ছড়াতে দেখেছি না? বীজ থেকে কি হয়? বীজ থেকে নতুন ফসল তৈরি হয়, গাছের অঙ্কুর বেরোয়। আর এই ধাতুটাও হচ্ছে সেই কাজের একটা বীজ। আজকের এই পুরো সেশনটায় আমরা কি কি শিখলাম? সমাস কি জানলাম, পদ, পূর্বপদ, উত্তরপদ, বিভক্তি, সমস্যমান পদ, সমস্ত পদ, ব্যাস বাক্য। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা বাংলা ব্যাকরণের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়, সমাস। তাহলে সমাস বিষয়টাকে আজকে এমনভাবে আমরা বুঝবো এবং এটার ভিতটা এমনভাবে শক্ত করব যাতে পরবর্তীতে যখনই এই সমাস ঘটিত বিভিন্ন রকমের প্রশ্নপত্রে আমাদের সামনে আসবে আমরা খুব সহজেই সেগুলোর উত্তর করতে পারবো। সুতরাং মুখস্থ করার বিষয়টাই কিন্তু আজকে এই ভিডিও দেখার পর থেকে আপনাদের মাথা থেকে বেরিয়ে যাবে। প্রথমেই এই বিষয়টার ভেতরে ঢুকতে হবে, বুঝতে হবে, তারপরে আমরা একটার পর একটা টপিক নিয়ে আলোচনা করব। তাহলে সমাজটা প্রকৃত অর্থে বোঝার জন্যে আমাদের ঠিক কোন কোন বিষয়গুলোতে অনেক বেশি দক্ষতা অর্জন করতে হবে, অনেকটা ভালো করে বুঝে নিতে হবে, সেটা চলুন একবার দেখে নিই। বোর্ডে লেখা আছে সমাস, এই কথাটার মধ্যেই কিন্তু অনেকটা বিষয় লুকিয়ে আছে। খুব ভালোভাবে দেখুন বিষয়টা। এই যে সমাস, এই কথাটা আমি যদি একটু ভেঙে নিই, সম আস, কখনো কি আমরা ভেবে দেখেছি যে এই কথাটার মধ্যে এই দুটো শব্দ লুকিয়ে আছে এবং এই দুটোর অর্থটা যদি কি আমরা জেনে নিই তাহলে সমাজটা কতটা সহজভাবে বোঝা যায় সেটা একবার দেখুন। সম, এই কথার অর্থ হচ্ছে একসঙ্গে বা একসাথে, আর আস মানে হচ্ছে বসা। তাহলে একসাথে কিছু বসছে, কিছু শব্দ একসাথে বসে যাচ্ছে, সেটাই হচ্ছে সমাস। আর মনে রাখতে হবে সমাস হচ্ছে একটা টেকনিক বাক্যটাকে ছোট করার, বাক্য ছোট করে। আর এই আস কথাটা, এটা কিন্তু আমরা শুনেছি, খুব ভালো করে দেখুন। এই আস কথাটা আমরা কোথায় শুনেছি? আসন, অর্থাৎ যেখানে বসা হয়। তাহলে সেই কথাটাই কিন্তু এই সমাসের ভেতর ঢুকে আছে। তাহলে এই এতটুকু নিশ্চয়ই ক্লিয়ার হলো। এবার এখানে একটা বিষয় জানার আছে। এই যে সম কথাটা বললাম, এটার একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হয় উপসর্গ। আর এই যে আস কথাটা বললাম, এটাকে বলা হয় ধাতু। নতুন শোনাচ্ছে নিশ্চয়ই কথাটা? অবশ্যই সকলের উদ্দেশ্যে কথাটা বলছি না, যারা গ্রামারটাকে একেবারে শূন্য থেকে শেখার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে কথা বলছি। উপসর্গ মানে যে শব্দটা আগে বসে, অর্থাৎ শব্দের সামনে বসছে ও। এটা যদি কোনো শব্দ হয় তার আগে বসছে উপসর্গ, আর বসার পরে পুরো শব্দটারই মানে কিন্তু বা অর্থ কিন্তু পাল্টে যাচ্ছে। তাহলে সেটাই হচ্ছে উপসর্গ। আর ধাতুটা কি জিনিস? আমরা জমিতে বীজ ছড়াতে দেখেছি না? বীজ থেকে কি হয়? বীজ থেকে নতুন ফসল তৈরি হয়, গাছের অঙ্কুর বেরোয়। আর এই ধাতুটাও হচ্ছে সেই কাজের একটা বীজ। এই ধাতুটা কি? এই ধাতুটা হচ্ছে কাজের একটা বীজ। আর এই বীজ থেকে কি তৈরি হয়? কাজ বোঝানো যে শব্দটা সেটা তৈরি হয়, মানে যে শব্দটা কাজ করাটা বোঝাচ্ছে। কাজ বোঝানো শব্দটা তৈরি হয় এই ধাতু থেকে। যেমন একটা ধাতু, খা ধাতু, এটা থেকে কি তৈরি হচ্ছে? খাওয়া। এই একটা কাজ, এটা একটা ধাতু। ঠিক সেই রকম আজ ধাতু, অর্থাৎ বসা। তাহলে এটা হচ্ছে সেই কাজ বোঝানো শব্দটার একটা বীজ। তাহলে উপসর্গ আর ধাতু, এই বিষয়টাও কিন্তু পরিষ্কার করে নিলাম সমাসে ঢোকার আগে। এবার একটা উদাহরণ দিচ্ছি। রাজ পথ, এই যে শব্দটা,
এই শব্দটাকে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, এটাকে যদি ভেঙে লিখি, তাহলে দেখব রাজার পথ, এই শব্দটা আর এইটা একটা বাক্য তৈরি হয়ে গেল, তাহলে অনেকটা বেড়ে গেল। তাহলে সেটার বদলে আমরা যখন ছোট করে নিচ্ছি, সেই বাক্য থেকে একটা শব্দে নিয়ে আসছি, সেই সংকোচনটাই হচ্ছে সমাস। ছোট ছোট শব্দ বাক্যের মধ্যে যে ব্যবহার করা হচ্ছে, এই যে ছোট ছোট শব্দগুলো, এগুলোকে বলা হয় পদ। সুতরাং আমাদেরকে প্রত্যেকটা টার্ম কিন্তু খুব ভালোভাবে জেনে নিতে হবে, কারণ পরবর্তীতে যখন সমাস কত রকমের হয়, তার কত রকম প্রকারভেদ, সেটা আরও বেশি যাতে ইন্টারেস্টিং হয়, সেই টপিকটা যাতে শুনতে আরও বেশি ভালো লাগে আপনাদের, সেই জন্য এই বিষয়গুলো আপনাদেরকে খুব ভালোভাবে জেনে নিতে হবে। তাহলে আমরা কি কি জানলাম এখানে এখনো অবধি আমরা যেটা জানলাম, উপসর্গ, ধাতু, পদ, এই তিনটে জিনিস এখনো অবধি আমরা জানতে পারলাম। উপসর্গ কি জানলাম, শব্দের আগে বসে শব্দের মানে পাল্টে দিচ্ছে। ধাতু কি, সে একটা বীজের মতো, যেখান থেকে যে কাজটা বোঝাচ্ছে, যে শব্দটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কি কাজ হচ্ছে, সেটা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে ধাতু। পদ কি, বাক্যে ব্যবহার হচ্ছে যে শব্দটা, সেটাই হচ্ছে পদ। তাহলে এই তিনটে টার্ম আপনাদের কাছে আশা করি ক্লিয়ার করতে পারলাম। এইবার দেখুন, আমি যে রাজপথ কথাটাকে ভেঙে লিখলাম, অর্থাৎ যে বাক্যটা তৈরি হলো রাজপথ থেকে, বা রাজপথ, রাজার পথ, এই যে এত বড় একটা বাক্য, এটাকে আমি ছোট করলাম। খুব ভালো করে দেখুন তো, যখন ছোট হলো, এই যে রাজার পথ, এই যে রটা, এটা, এই শব্দটা যখন তৈরি হলো, সেটার মধ্যে উধাও হয়ে গেল না এই বয়শূন্য রটা? এই যে র, এটার একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হয় বিভক্তি। খুব ভালোভাবে মনে রাখুন। তাহলে আমরা কি জানলাম, যে সমাস যখন আমরা করছি, তখন বাক্যটাকে যে ছোট করলাম, ছোট করার সময় একটা বিশেষ পার্ট উড়ে যাচ্ছে, উধাও হয়ে যাচ্ছে, সেই বিশেষ পার্টটাই হচ্ছে বিভক্তি। আমরা আসছি কোনটাকে কি বলে, বড় বাক্যটাকে কি বলে, ছোট যে শব্দটা সেটাকে কি বলে, সেই আলোচনায় আসছি। কিন্তু তার আগে এটা আমরা বুঝে নিই যে কোনটা লোপ পেয়ে যাচ্ছে, কোনটা গায়েব হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বিভক্তিটা গায়েব হয়ে যাচ্ছে। তাহলে এই বিভক্তিটা অ্যাকচুয়ালি কি কাজ করে? এই বিভক্তিটা হলো একটা সম্পর্কের চিহ্ন। খুব সহজ করে যদি আমি বলতে চাই, এটা হলো একটা সম্পর্কের চিহ্ন। কেন সম্পর্কের চিহ্ন বললাম? এই যে রাজপথ, এটাকে যখন আমি ভেঙে রাজার পথ করেছিলাম, তখন খুব ভালো করে দেখুন যে এই পথটার সাথে রাজার একটা সম্পর্ক তৈরি করছে না এই র শব্দটা? এই রটা যদি না থাকতো, তাহলে কিন্তু সম্পর্কটা আমি সরাসরি বুঝতে পারতাম না। তাহলে এই যে সম্পর্কটা তৈরি করছে এই র শব্দটা, এটাই হচ্ছে বিভক্তির কাজ। এই সম্পর্কটাই তৈরি করছে বিভক্তি। তাই সেই সম্পর্কের চিহ্নটাকেই বলা হয়, খুব ভালোভাবে জেনে রাখুন, সেই সম্পর্কের চিহ্নটাই হচ্ছে বিভক্তি। এখন এই বিভক্তিটা খুব ভালো করে আমাদেরকে একটু জেনে নিতে হবে। একটা আমি চার্ট করছি, খুব ভালোভাবে লক্ষ্য রাখুন। এই বিভক্তিটা নিয়ে যখন আলোচনা হচ্ছে, এটা একটু ভালো করে জেনে নিই। এখানে দেখুন একটা চার্টে লিখেছি বিভক্তি, প্রশ্ন, উদাহরণ। বিষয়টা কি? অর্থাৎ কি কি বিভক্তি আমরা সচরাচর ব্যবহার করি। যেমন র এর, একটু আগে আমি বলেছিলাম রাজার পথ, ঠিক সেরকম প্রশ্ন, সেই বাক্যটাকে আমি যদি প্রশ্ন করি কার, তখন দেখুন কোন বাক্য, রাহুলের বই, আমি যদি একে প্রশ্ন করি কার বই, সম্পর্কটা তৈরি হচ্ছে না রাহুলের, আর কে করছে, এই র অক্ষরটাই কিন্তু রাহুল এবং বইয়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে। তাই র বা এর, এটা হচ্ছে বিভক্তি। এবার পরবর্তী যে উদাহরণ, রাহুলকে ডাকলাম, কাকে ডাকলাম, রাহুলকে। তাহলে এই যে কে, এই অংশটা, এই যে কে, এটাই হচ্ছে বিভক্তি। তাহলে রাহুলের সাথে এই যে ডাকা, তার যে একটা সম্পর্ক, সেই চিহ্নটাই হচ্ছে বিভক্তি, এবং সেটাই হচ্ছে কে। কেটা যদি না থাকতো, আমরা কিন্তু বুঝতে পারতাম না যে অ্যাকচুয়ালি কী ঘটছে। তারপরে
স্কুল থেকে এলাম, প্রশ্নটা কি করব বাক্যকে, কোথা থেকে, স্কুল থেকে। তাহলে আসা এবং স্কুলের মধ্যে একটা সম্পর্ক, এই থেকে শব্দটা তৈরি করছে নিশ্চয়ই, এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তাহলে থেকেটাও হচ্ছে বিভক্তি। কলম দিয়ে লিখি, এই বাক্যটাকে কি প্রশ্ন করব, কি দিয়ে, কি দিয়ে লিখি, কলম দিয়ে। তাহলে এই যে দিয়ে শব্দটা, এটাই হলো বিভক্তি, কারণ এটা কলম এবং লেখার মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে। পরের বাক্য, ঘরে বসি, কোথায় বসি, ঘর এ, একার হয়ে আছে এ। তাহলে এ বা তে, এই পার্টিকুলার অংশটা দিয়েই, চিহ্নটা দিয়েই কিন্তু আমি বুঝতে পারছি যে আমি ঘরে বসি। তাহলে এটা একটা সম্পর্ক, একটা রিলেশন বোঝা যাচ্ছে এই যে এই সমস্ত শব্দ বা পদের মাধ্যমে। তাহলে এটাই হচ্ছে বিভক্তি। আশা করি বিভক্তি বিষয়টা পরিষ্কার হলো, কারণ এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ম আপ সিজন। কারণ এগুলো নিয়ে যদি আমরা ক্লিয়ার একটা কনসেপ্ট না তৈরি করতে পারি, তাহলে অ্যাকচুয়ালি শুধু সমাস কেন, পুরো ব্যাকরণ জিনিসটাই কিন্তু একদম রসকসহীন মনে হবে। আমরা কি দিয়ে কি উদাহরণটা নিয়েছিলাম, রাজপথ, সেখান থেকে করে রাজার পথ। তাহলে এটা বাক্য আর এটা একটা পদ। এই যে রাজা এবং পথ, এখানে কি 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 পদ, কি কি পদ আছে, রাজা এবং পথ, রাজা প্লাস পথ, আমি ভেঙে ভেঙে লিখলাম রাজা প্লাস পথ। তাহলে এই শব্দ দুটো মিশেই তো রাজপথ তৈরি হলো। তাহলে এই শব্দ বা এই পদ দুটোর আলাদা আলাদা একটা নাম আছে। কি নাম জানেন? সেই নামটা হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান পদ, অর্থাৎ যেগুলো মিলে শব্দটা তৈরি করছে। অর্থাৎ এই দুটো শব্দকে, এই যে দুটো পদ, এই দুটো পদই হচ্ছে সমস্যমান পদ। আর এই দুটো মিলিত হয়ে যে নতুন পদটা তৈরি হলো, এর দুটো যোগফলের ফলে যে নতুন পদটা তৈরি হলো, সেইটার একটা বিশেষ নাম কিন্তু তৈরি হলো, সেটাকে বলা হচ্ছে সমস্ত পদ। এই পদগুলো দেখুন, এই যে রাজা, পথ, এই পদগুলোর পজিশনটা দেখুন, অবস্থানটা, একটা আগে আছে একটা পরে আছে। তাহলে এই আগে থাকা পদটার একটা বিশেষ নাম আছে বাংলা ব্যাকরণে, তাকে বলা হয় পূর্বপদ। আর এই পরে থাকা পদটার একটা বিশেষ নাম আছে, সেটার নাম হচ্ছে উত্তর পদ। তাহলে দেখুন, একটা উদাহরণ থেকে আমাদের কতগুলো টপিক ক্লিয়ার হচ্ছে এবং পুরো বিষয়টা কিন্তু চোখের সামনে ফুটে উঠছে। একটা পদ, সেটার এক এক জায়গায় এক এক রকম নাম হচ্ছে। সেটা যখন আগে থাকছে পূর্বপদ, সেই পদটাই যখন পরে, দেখুন এই পদটা পরে আছে অর্থাৎ পথ, সেটা হয়ে যাচ্ছে উত্তর পদ। এইবার দেখুন আরেকটা টার্ম, আমরা কি জেনেছি, সমাস। সমাস মানে বাক্য ছোট করা বা সংকোচন করা। অর্থাৎ এই যে রাজার পথ, এটা একটা বাক্য, এটা কি, এটা একটা বাক্য। এই বাক্যটাকে আমরা ছোট করলাম কি লিখে, রাজপথ কথাটা লিখে। তাহলে এটা হচ্ছে সেই সমাস, আর এটা তার উল্টো দিকে থাকা বাক্য। এই যে উল্টো দিকে থাকা বাক্য, এইটাকে একটা বিশেষ নামে রাখা হয়, যাকে বলা হয় ব্যাস বাক্য। অর্থাৎ সমাসের উল্টো দিকে থাকা বাক্য, যে বাক্যটা ছোট হচ্ছে, সংকুচিত হচ্ছে, দিয়ে সমাসটা তৈরি হচ্ছে, সেই বাক্যটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। তাহলে আজকের এই পুরো সেশনটায় আমরা কি কি শিখলাম? সমাস মানে হচ্ছে বাক্য সংকোচন, এটা আমরা নিজেদের সুবিধের জন্য সমাসের ব্যবহারটা করি। আর কি জানলাম? পদ, পূর্বপদ, উত্তরপদ, বিভক্তি, সমস্যমান পদ,
সমস্ত পদ, ব্যাস বাক্য। তাহলে আজকের এই সেশনে আমরা এতগুলো বিষয় কিন্তু জানতে পারলাম। তাহলে এর পরে যখন আমরা পরবর্তী ভিডিও শুরু করব, যখন সমাসের বিভিন্ন রকমের প্রকারভেদ জানব, সেগুলো কতটা ইজি হবে বলুন তো, এই কনসেপ্টটা যদি পুরো আমাদের ক্লিয়ার থাকে। তাহলে বন্ধুরা, আজকের এই এপিসোডে আপনারা যদি নতুন কিছু শিখে থাকেন বা যদি নতুনভাবে সমাজটাকে জেনে থাকেন, অবশ্যই কমেন্টে লিখে জানান। পরবর্তী ভিডিওতে আমরা পর্ব 2-এ এই সমাসের কত রকমের প্রকারভেদ আছে সেগুলো এবার বুঝবো। তাই আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে আগামীকাল খুব শীঘ্রই। ধন্যবাদ।